সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছ আজকের ক্লাস হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান 2 অর্থাৎ নন মেজর 2 লেকচার নং 14। লেকচারের শিরোনাম হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি। আমি মোহাম্মদ মহসিন আরাফাত, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। আমরা আলোচনায় যাচ্ছি। আলোচ্য বিষয় শুরুতেই বলেছিলাম যে প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড প্ল্যান্ট ফাইটোকেমিস্ট্রি। আমরা তাহলে এই প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রির মধ্যে আলোচনা করব আজকে রেসপিরেশন, অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক এবং এনজাইম, ডেফিনেশন অ্যান্ড প্রপার্টিজ। এই দুটি অংশের মধ্যে আমরা আলোচনা সীমাবদ্ধ থাকব। শুরুতে আমরা রেসপিরেশন মানে শ্বসন, সেই অংশটার মধ্যে আলোচনায় যাই। শ্বসন কি জিনিস? খাদ্যের ভাঙন। জটিল খাদ্য ভাঙবে, স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল জৈব যৌগ জারিত হয়, ফলে জৈব যৌগে সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে রাসায়নিক গতিশক্তিতে পরিণত হয়, তাকে শ্বসন বলে। আমরা যদি শ্বসনের একটা বিক্রিয়া দেখি তাহলে সেটাই দেখব। এখানে গ্লুকোজকে শোষণিক বস্তু যদি ধরা হয়, তাহলে গ্লুকোজ অক্সিজেন এবং পানির উপস্থিতিতে ভাঙবে, ভেঙে তৈরি করবে কার্বন ডাই অক্সাইড, পানি, এবং অনেক এটিপি তৈরি হচ্ছে, এডিপি এটিপিতে রূপান্তর হচ্ছে। এখানে বিভিন্ন এনজাইম, কোএনজাইম, অ্যাক্টিভেটর হেল্প করবে। যদি কোনো গ্লুকোজকে আমরা ভাঙি তাহলে আমরা এখানে একটা হিসাব দেওয়া আছে 36 এটিপি। আমরা এটা মনে রাখবো। আগে 38 এটিপি বলা হতো, কিন্তু কোনো গ্লুকোজ থেকে আমরা শ্বসন প্রক্রিয়ায় তার ভাঙনের পর আমরা 36 এটিপি পাবো। এটা একটু মনে রাখবে, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। যাই হোক, আমরা এখন সামনে যাচ্ছি। শ্বসনের প্রকারভেদ। শ্বসন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসন নামটা শুনে বোঝা যাচ্ছে, সবাত শ্বসন মানে বাতাসের উপস্থিতিতে বা অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যের ভাঙন। যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এবং শোষণিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাকে সবাত শ্বসন বলে। আমরা যে প্রথমে বিক্রিয়াটা দেখেছিলাম আসলে সেটাই সবাত শ্বসন ছিল, যে গ্লুকোজ, অক্সিজেন, পানি, এডিপি, ফসফেট যুক্ত হয়ে বিভিন্ন এনজাইমের কার্যকারিতায় কার্বন ডাই অক্সাইড, পানি এবং এটিপি তৈরি হবে। যে বিপুল পরিমাণ শক্তি বলতে এই 36 এটিপি। আবার বলে রাখি যে এই সবার শোষণের মাধ্যমে আমরা কোনো গ্লুকোজ ভেঙে এই 36 এটিপির উৎপাদন দেখতে পাবো। এই হচ্ছে তাহলে আমাদের একটা বিষয়। এখন আমরা সবার শোষণ নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। যে সবার শোষণের 4টি ধাপ। সবার শোষণের 4টি ধাপ মানে হচ্ছে কোনো গ্লুকোজ ভেঙে যে 38 এটিপি মানে 36 এটিপি পাবো আমরা। 38 এটিপি আগে বলা হতো, 36 এটিপি পাবো, তার জন্য 4টি ভিন্ন পথ অতিক্রম করতে হয়। নাম্বার 1 হচ্ছে গ্লাইকোলাইসিস, নাম্বার 2 অ্যাসিটাইল কোয়ে ফরমেশন বা উৎপাদন, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তোমরা হয়তো কোনো বইতে 3টা ধাপ দেখতে পাবে। 3টা ধাপের মধ্যে আসলে 4টেই থাকবে। এই গ্লাইকোলাইসিস এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট আলাদা থাকবে। এই অ্যাসিটাইল কোয়ে এবং ক্রেবস চক্র একত্রে করে শুধু ক্রেবস চক্র লেখা হয়। অর্থাৎ গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যদি এরকমটাও দেখো, তাহলে ক্রেবস চক্রের মধ্যে অ্যাসিটাইল কোয়েটা পেয়ে যাবে। আমরা আলোচনাটা ওইভাবেই করব। এখানে আমি 4টি ধাপ উল্লেখ করেছি। এই 4টি ধাপ নিয়ে আমরা আলোচনা করি। যেমন গ্লাইকোলাইসিস, শুরুতে যদি বলি যে প্রক্রিয়ায় কোনো গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তাকে গ্লাইকোলাইসিস বলে। আমরা যে শুরুতে একটা বিক্রিয়া দেখেছিলাম যে গ্লুকোজ ভাঙতেছে, আমরা সেটা থেকেই বলতে পারি যে গ্লুকোজটা ভাঙবে। শুধু গ্লাইকোলাইসিসের মাধ্যমে কি হবে, একটা গ্লুকোজ ভাঙে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড দেখতে পাবো। এই জন্য বলা হচ্ছে যে কোনো গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এখন আমরা এটাকে একটা ছকের মাধ্যমে যদি দেখি তাহলে এইরকম আমরা দেখতে পাই। তোমরা একটু লক্ষ্য করবে, আমরা এখানে এই যে গ্লুকোজকে শোষণিক বস্তু ধরে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া পূর্ণাঙ্গ ছক আমি এখানে রেখাচিত্রের মাধ্যমে তোমাদের জন্য নিয়ে আসছি। এখানে কিন্তু রাসায়নিক বিক্রিয়া সহ তোমাদেরকে দেখতে হবে। আমি রাসায়নিক বিক্রিয়াটা এখানে আনি নাই, তোমরা বই থেকে সেটা দেখবে। আমি এখানে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তাহলে আমরা কি পাবো, গ্লুকোজ শুরু করবে, গ্লুকোজ এনজাইম থাকবে প্রতি ধাপে। একটা হেক্সোকাইনেজ বা কাইনেজ এনজাইমের উপস্থিতিতে শুরুতেই একটা এটিপি থেকে একটা ফসফেট গ্রহণ করবে, আর এটিপিটা এডিপিতে রূপান্তর হবে, গ্লুকোজটা গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তর হয়ে যাবে। একমুখী বিক্রিয়া। এখন একটা এটিপি ভাঙা মানে একটা শক্তি ব্যয় হয়ে যাওয়া, এটা খেয়াল রাখবে। তাহলে শক্তি ব্যয় হলো। আমরা মূলত শক্তির উৎপাদন দেখতে চাই, কিন্তু এখানে ব্যয় পাইলাম, এটাও হিসাব রাখতে হবে। গ্লুকোজ 6 ফসফেট এখন আইসোমারেজ, গ্লুকোআইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তর হবে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একটা অ্যালডিহাইড, একটা কিটোন, শুধু দা আইসোমারে হিসাবে কাজ করে। এখানে
তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট এখন কি করবে, সে আবার ফসফোফ্রুক্টো কাইনেজ এনজাইমের উপস্থিতিতে আবার একটা এটিপি থেকে একটা মানে ফসফেট নিবে, এটিপিটা এটিপিতে রূপান্তর হবে আর ফ্রুক্টোজ 1,6 বিসফোসে রূপান্তর হবে। তাহলে শুধুমাত্র সে ফসফেট নিচ্ছে, তাহলে এটিপি আরেকটা ব্যবহার হয়ে গেল। এডিপি তৈরি হওয়া মানে এটিপি থেকে এডিপি তৈরি হওয়া, এটিপি ব্যবহার হয়ে যাওয়া। এখন ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এখন দুই টুকরা হয়ে যাবে একটা এলডোলেজ এনজাইমের উপস্থিতিতে, একটা হবে 3-ফসফোগ্লিসারাইড একটা অ্যালডিহাইড, আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেট একটা কিটোন। এটা হচ্ছে 3 কার্বন, সেও 3 কার্বন। ফ্রুক্টোজ ছিল 6 কার্বন এবং 2 ফসফেট বিশিষ্ট একটা পদার্থ ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। সে এক পাশে 3টা কার্বন এবং একটা ফসফেট, আরেক পাশে 3টা কার্বন একটা ফসফেট দিয়ে রূপান্তর হয়ে গেল। আর এর আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে 3-ফসফোগ্লিসারাইড এবং ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেট একটা আরেকটা রূপান্তর হতে পারে। এখন এই দুই পাশ থেকে আমরা সমান পরিমাণ বিক্রিয়া দেখতে পাবো, আর 3-ফসফোগ্লিসারাইড সমানভাবে এদিকে নিচে নামবে, ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেটও সমানভাবে নিচে নামবে। যেহেতু একই রকমের ধাপ সংঘটিত হয়, আমরা শুধু একটা ধাপ এখানে দেখিয়ে দেব, আর এই হিসাবটা পুরোপুরি এই পাশে আমরা ধরে নেব। যেমন আমরা 3-ফসফোগ্লিসারাইড কি করলে এবার, তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা শুধু শক্তির ব্যয় দেখলাম, 2 অণু শক্তি ব্যয় হয়ে গেল, উৎপাদন হলো না। আচ্ছা, এখন 3-ফসফোগ্লিসারাইড একটা ডিহাইড্রোজেনাস এনজাইমের উপস্থিতিতে কি করবে, দুইটা হাইড্রোজেন ছেড়ে দিবে, সেই হাইড্রোজেনটা এনএডি গ্রহণ করে NADH+H তৈরি করবে। তার মানে একটা এখানে এনার্জির ব্যবহার হইল। আর একটা ফসফেট তার সাথে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে 3-ফসফোগ্লিসারাইড থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3-ফসফোগ্লিসারাইডের মধ্যে ছিল 3টা কার্বন একটা ফসফেট, তৈরি হইলো কি 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, একটা গ্লিসারিক অ্যাসিড হইলো, সেও 3 কার্বন, তার মধ্যে 2টা ফসফেট আসছে, একটা ফসফেট এখানে নতুন যুক্ত হয়েছে। যে এখানে একটা জিনিস আমরা বলবো পরে আরেকবার, যে আমরা জানি নরমালি কোনো NADH সমান 3 অণু এটিপি, বাট এই ধাপের জন্য কোনো NAD থেকে আমরা পাবো হচ্ছে 2 অণু এটিপি। এই একটা এটিপি আসলে ভাঙা যায়, আমরা এই জন্য এই হিসাবটাতে আমরা যখন শক্তির হিসাব দেখাবো তখন এখানে হিসাব করবো হচ্ছে আমরা কোনো NADH থেকে 3 অণু এটিপি পাবো না, এই জায়গায় শুধু পাবো 2 অণু এটিপি। তাহলে সেম এই জায়গাতেও সেম কাহিনী ঘটবে, এই পাশেও সেম কাহিনী ঘটবে। তাহলে আমরা হিসাব কিন্তু এটা একটা দেখাচ্ছি কিন্তু দুইটা করে হিসাব করবো, কারণ এই পাশেও সেম জিনিস নিচে নামবে। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তীতে আবার একটা ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমে একটা এটিপি থেকে একটা মানে একটা এডিপি কে এটিপি তে রূপান্তর করবে, তার মানে একটা ফসফেট ছেড়ে দিবে, তার তৈরি হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফেটটা গিয়ে একটা তৈরি করলো শক্তি, তাহলে আমরা শক্তি আবার পাইলাম, এখানে শুধু শক্তি পাচ্ছি, এখানে পাইলাম একটা NADH শক্তি, এখানে পাইছি একটা এটিপি শক্তি, তাহলে ফসফেট ছেড়ে দিয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তর হলো। তাহলে এখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার ফসফোগ্লিসারো নিউক্লিয়াসে শুধু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড হবে, মানে গ্লিসারিক অ্যাসিড ঠিকই আছে, শুধু 3 নাম্বার কার্বন থেকে ফসফেটটা 2 নম্বরে চলে আসছে। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড একটা ইংলিশ এনজাইমের আবার ফসফোরিল পাইরুভিক অ্যাসিডে রূপান্তর হবে। সব কার্বন সংখ্যা 3 এখানে হচ্ছিল, শুধু পদার্থটা চেঞ্জ হয়ে গেল। এন্ড ফসফোরিল পাইরুভিক অ্যাসিড কি করবে, একটা তার ফসফেটটা ছেড়ে দিবে, সেই ফসফেট এডিপি গ্রহণ করে এটিপি তে রূপান্তর করবে, তার মানে একটা শক্তি তৈরি হবে, পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের উপস্থিতিতে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড, তার মানে পাইরুভিক অ্যাসিড কাইনেজ পাইরুভিক অ্যাসিডে রূপান্তর করবে। তাহলে শক্তি এখানে একটা পাইলাম, তাহলে সেম ঘটনাগুলো যেহেতু এখানে তৈরি হবে, তাহলে এখানে একটা পাইরুভিক অ্যাসিড, তাহলে এখানে আরেকটা পাইরুভিক অ্যাসিড হবে। সংজ্ঞা দিয়ে বলা হচ্ছিল 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড পাইলাম, এই পাশে এই হাত থেকে একটা আর এই পাশ থেকে একটা হবে। তাহলে আমরা যদি এটা বলি তাহলে কি বলতে পারি, শক্তির হিসাবটা যদি একটু দেখি, যে টোটাল শক্তি পেলাম কোনো NADH এখানে, এই পাশে একটা NADH, তার মানে 2 অণু NADH। আমি বলেছিলাম যে এই NADH থেকে আমরা পাবো 2টা এটিপি, আমরা নরমালি জানি কোনো NADH সমান 3 অণু এটিপি, তাহলে 2টা NADH থেকে আমরা পাবো 2 দুগুণে 4টা এটিপি। 4টা এটিপি পাওয়ার পরে এখন আবার এই জায়গায় একটা এটিপি, এখানে একটা এটিপি, 2টা এটিপি, তাহলে এই পাশেও 2টা এটিপি, তাহলে 4টা এটিপি, 4টা এটিপি NADH থেকে 4টা এটিপি, তাহলে মোট 8টা এটিপি পাইলাম, আর উপরে 2টা এটিপি ব্যবহার হয়ে গেল, তাহলে টোটাল 8টা এটিপি থেকে 2টা এটিপি যদি বাদ দেয় তাহলে 6 অণু এটিপি। তার মানে আমরা যে গ্লাইকোলাইসিস মানে শ্বসন প্রক্রিয়া বলেছিলাম যে কোনো গ্লুকোজ থেকে 36 অণু এটিপি পাবো, তাহলে শুধু গ্লাইকোলাইসিসে আমরা পাচ্ছি হচ্ছে 6 অণু এটিপি, আরো বাকি আছে 30 অণু। তাহলে হিসাবটা দিয়ে খেয়াল করবে, আমরা 6 অণু এটিপি পেলাম গ্লাইকোলাইসিস। তাহলে আমরা এখন সামনে বাড়ি, গ্লাইকোলাইসিসের পরে আমরা যাব হচ্ছে ক্রেবস চক্র। আমি কিন্তু তাহলে অ্যাসিটাইল কোয়ে ফরমেশন মানে এই অ্যাসিটাইল কোয়ে ফরমেশনটা দেখানো হয় না, আলাদা করে এই যে দেখানো হয়ে গেছে এখানে দেখো। আমি বলেছিলাম যে তোমাদের এখানে একসাথে হয়তো নিয়ে আসা হইতে পারে, আমরা একসাথে এখানে দেখাবো। যেমন এই যে পাইরুভিক অ্যাসিড, যেটা আমরা গ্লাইকোলাইসিসের শেষ পদার্থ হিসেবে ছিল, এই পাইরুভিক অ্যাসিডটা এখানে ভাঙবে কিভাবে, ডিহাইড্রোজেনাস এনজাইমের উপস্থিতিতে NAD থেকে NADH তৈরি করবে। 2টা পাইরুভিক অ্যাসিড ছিল, তাহলে 2টাই ভাঙা 2টা অ্যাসিড তৈরি করবে, তাহলে 2টা NADH এখানে একটা দেখানো হয়েছে, এই কারণে একটা NAD থেকে একটা NADH দেখানো হয়েছে, আর সে কার্বন ডাই অক্সাইড ছাড়িয়ে দিবে, হাইড্রোজেন ছাড়বে, কার্বন ডাই অক্সাইড চলে যাচ্ছে, আর হাইড্রোজেনটা NAD এর সাথে যুক্ত NADH+H তৈরি করবে।
তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে পাবো এবং 2টা NADH পাবো। তাহলে এখানে কিন্তু 1 অণু NADH সমান হচ্ছে 3 অণু ATP, তাহলে এখানে 2 অণু NADH সমান হবে 6 অণু ATP। তাহলে শুধু এতটুকুর মধ্যে আমরা 6 অণু ATP পাবো। আর এটাই ছিল হচ্ছে অ্যাসিটাইল কোয়ে ফরমেশন। আমি যে শুরুতেই বলেছিলাম যে সবার শোষণে 4টি পর্যায়, এটাই ছিল একটা পর্যায়, এখানে একসাথে নেওয়া হয়েছে। এখন এরপরে আমরা ক্রেবস চক্রে ঢুকে যাব, অর্থাৎ গ্লাইকোলাইসিসের শেষ অ্যাসিটাইল কোয়ে ফরমেশনের শুরু, অ্যাসিটাইল কোয়ে ফরমেশনের শেষ ক্রেবস চক্রের শুরু। তাহলে ক্রেবস চক্রটা শুরু হচ্ছে কিভাবে? শুরুতে দেখো এখানে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড শুরুকারী। এই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড প্রথমে এই অ্যাসিটাইল কোয়ে অক্সালোঅ্যাসিডের সাথে যুক্ত হবে, তৈরি করবে সাইট্রিক অ্যাসিড। শুরুর ধাপ সাইট্রেট সিনথেজ একটা এনজাইম, সাইট্রেস সিনথেজ একটা এনজাইম। অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যাসিডের সাথে যুক্ত হবে, তৈরি করবে সাইট্রিক অ্যাসিড। অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড ছিল হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, আর অ্যাসিটাইল কোয়ের মধ্যে 2টা কার্বন ছিল, যুক্ত হয়ে হবে সাইট্রিক অ্যাসিড 6 কার্বন যুক্ত। তাহলে 6 কার্বন যুক্ত সাইট্রিক অ্যাসিড পরবর্তীতে এগ্যানাইডাজ একটা এনজাইমের উপস্থিতিতে সরাসরি আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে, জাস্ট চেঞ্জ হয়ে যাবে রূপটা। আইসোসাইট্রিক অ্যাসিড এই ডিহাইড্রোজিনেস এনজাইমের উপস্থিতি, ডিহাইড্রোজিনেস এনজাইম যেখানে আসে এখানে শক্তি পাই, এক হাইড্রোজেন ছেড়ে দিবে, হাইড্রোজেনটা NAD গ্রহণ করে NADH তৈরি করবে। এখানে কিন্তু 2টা করে আইসোসাইট্রিক অ্যাসিড আমরা পাবো, 2টা করে পাবো, কারণ এখানে অ্যাসিডের কোয়ে 2টা ছিল। তাহলে একসাথে 2টা চক্র কিন্তু চলে, আমরা একটা শুধু দেখাবো কিন্তু শক্তির হিসাব 2টা করব। তাহলে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে পাবো হচ্ছে NADH, আর এই ডিহাইড্রোজেনেস এনজাইমের উপস্থিতি সে হবে আলফা গ্লিডোগ্লুটারিক অ্যাসিড তৈরি করবে। এই আলফা গ্লিডোগ্লুটারিক অ্যাসিড পরবর্তীতে আবার ডিহাইড্রোজেনেস এনজাইমের উপস্থিতিতে সে আবার হাইড্রোজেন ছাড়বে, এই হাইড্রোজেন NAD থেকে NADH তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিবে, এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড যাচ্ছে, এখানে কার্বন ডাই অক্সাইড যাচ্ছে, তৈরি করবে হচ্ছে সাকসেনাল কোয়ে। এই সাকসেনাল কোয়ে থেকে আবার ডিহাইড্রোজেনেস এনজাইম সাকসেনাল সিনথেজ এনজাইম কাজ করবে, ডিহাইড্রোজেনাস নয় সিনথেজ এনজাইম কাজ করবে। এবার একটা এটিপি আমরা পাবো, পানি যুক্ত হচ্ছে, আর কুএ যেটা ছিল কুয়েটা বের হয়ে যাবে, তৈরি করবে সাকসেনিক অ্যাসিড। তাহলে এখানে সাকসেনাল কুয়ে সিনথেটেজ এনজাইম, সাকসেনাল কুয়ে সিনথেটেজ এনজাইমের উপস্থিতিতে যখন বিক্রিয়া করবে তখন একটা এডিপি থেকে একটা এটিপি পাবো, পানি যুক্ত হবে, কুয়েটা বের হয়ে যাবে, আর এই সাকসেনাল কুয়েটা তৈরি হবে সাকসেনিক অ্যাসিডে। তাহলে এনার্জি কিন্তু আমরা এই ধাপে পাচ্ছি, প্রতি 3 ধাপে এনার্জি পাচ্ছি। এখানে একটা NADH পাইছিলাম, এখানে একটা NADH ছিল, এখানে এটিপি, আমার শুধু আমরা এনার্জি পাচ্ছি এখন থেকে। যে সাকসেনাল কোয়ে এখন সাকসেনিক অ্যাসিড রূপান্তর হওয়ার পরে সাকসেনিক অ্যাসিড ডিহাইড্রোজেনাস, আবার সে হাইড্রোজেন ছাড়বে, সে হাইড্রোজেনটা গ্রহণ করবে FAD, তৈরি হবে FADH2। এখন এই সাকসেনিক অ্যাসিড 2টা হাইড্রোজেন ছেড়ে দেওয়ার পরে সে হবে ফিউমারিক অ্যাসিডে। ফিউমারিক অ্যাসিড ফিউমারিল এনজাইমের উপস্থিতিতে মেলিক অ্যাসিড, জাস্ট চেঞ্জ হবে, এখানে কোনো শুধু একটা পানি যুক্ত হবে। এরপরে মেলিক অ্যাসিড থেকে আমরা আবার ডিহাইড্রোজেনাস এনজাইমের উপস্থিতিতে হাইড্রোজেন চলে যেতে দেখবো, সে হাইড্রোজেন NAD থেকে NADH2 তৈরি করবে, আর তৈরি হবে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। এই হচ্ছে ধাপ। এখন আমরা যদি এই ধাপগুলো একটু কার পরে কে তৈরি হয়, কোন এনজাইমটা কাজ করে এবং কি কি শক্তি পাই সেগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। আমি যদি শক্তির হিসাবটা একটু করে যাই, দেখো এখানে শুধু একটা চক্র, এখানে ক্রেবস চক্র কিন্তু 2টা চলবে একসাথে, কারণ আমাদের হাতে অ্যাসিটাইল কোয়ে ছিল হচ্ছে 2টা, একটা অ্যাসিটাইল কোয়ে একটা অক্সালিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে এই ধাপটা সম্পূর্ণ করলো, তাহলে আরেকটা অ্যাসিটাইল কোয়ে আরেকটা অক্সালিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে এই ধাপটা আবার সম্পূর্ণ করবে। শক্তি তাহলে দেখো একটা NADH, একটা 2টা, আর হচ্ছে এই যে 3টা NADH, তাহলে 3টা NADH, একটা FADH2, আর একটা হচ্ছে ATP। কোনো NADH মানে হচ্ছে 3 অণু ATP, তাহলে 1 2 3 অণু NADH থেকে আমরা 3 3 9 অণু ATP পাবো, 9 অণু ATP। তাহলে আরেকটা হচ্ছে এককভাবে একটা ATP, তাহলে 10 অণু ATP, আর একটা FADH2, কোনো FADH2 সমান হচ্ছে 2 অণু ATP। তাহলে মনে রাখবে কোনো NADH হচ্ছে 3 অণু ATP, কোনো FADH হচ্ছে 2 অণু ATP। তাহলে 3টা NADH থেকে আমরা পেলাম 9টা ATP, আর একটা একক ATP হলো 10টা, আর এখানে FADH থেকে পেলাম হচ্ছে 2টা, তাহলে 12টা ATP হলো। তাহলে একটা চক্রে 12 ATP, তাহলে চক্র যেহেতু সম্পূর্ণ হবে 2টা, তাহলে হবে 12 দুগুণে 24টা ATP। তাহলে একটা ক্রেবস চক্রের মধ্যে আমরা 24 অণু শক্তি পাই, ATP পাই, শক্তি পাই। তাহলে 24 অণু ATP ক্রেবস চক্রে, আর এখানে 6 অণু ATP ছিল হচ্ছে অ্যাসিটাইল কোয়ে ফরমেশনে, 24 আর 6 হলো 30, গ্লাইকোলাইসিসে পেলাম হচ্ছে 6 অণু, তাহলে 36 অণু হয়ে গেল। তার মানে আমাদের শক্তির হিসাব কিন্তু আমরা যদিও বলেছিলাম যে গ্লাইকোলাইসিসের মোট 4টি পর্যায়ে, আমরা কিন্তু প্রথম 3টা পর্যায়ের মধ্যেই এনার্জির হিসাবটা আমরা দেখে ফেললাম, এনার্জি তৈরি হয়ে গেল। তাহলে ক্রেবস চক্র গেল, গ্লাইকোলাইসিস গেল, খুবই গুরুত্বপূর্ণ 2টা ধাপ। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা আমি তোমাদেরকে এখানে দেখাই না, সেটা তোমরা নিজেরা দেখবে, বুঝতে পারবে। আমরা এখন অবাত শোষণে চলে যাচ্ছি। অবাত শোষণের মধ্যে আসলে কি, যে শোষণ প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে সম্পূর্ণ তাকে অবাত শোষণ বলে। এখানে সংখ্যাটা চিত্র দেখানো হয়েছে, অক্সিজেন লাগে না, শুধু গ্লুকোজটা ভাঙবে আর ইথানল কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। এটা আসলে এখানে আমরা শক্তি উৎপাদন খুব সামান্য দেখি, যে 20 কিলোক্যালোরি শক্তি হইলো, আর ইথানল তৈরি হলো, অ্যালকোহল তৈরি হইলো। এখানে আমরা একটু সামনে বললে আরো ক্লিয়ার হবে যে অবাত শোষণের মধ্যে 2টা ধাপ আছে, একটা গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ।
এখানেও গ্লাইকোলাইসিস প্রথম ধাপ, সবার শোষণেরও ছিল প্রথম ধাপ। গ্লাইকোলাইসিস এখানে যেরকম সবার শোষণে যা ছিল তাই, আসলে সবার শোষণে আমরা গ্লাইকোলাইসিস দেখছিলাম হচ্ছে শেষ ধাপ ছিল হচ্ছে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়া, এখানেও পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তাহলে গ্লাইকোলাইসিসের আলোচনা আমরা এখানে করা লাগবে না। তোমরা যদি সবার শোষণের গ্লাইকোলাইসিস দেখো আর ওই গ্লাইকোলাইসিস এবং এই গ্লাইকোলাইসিস সেম, তার মানে কোনো গ্লুকোজ ভাঙা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দুই অনু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এটা হচ্ছে বিষয়টা। এখানে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণটা আমরা শুধু দেখবো। মানে পাইরুভিক অ্যাসিড যেমন সবার শোষণে পাইরুভিক অ্যাসিড থেকে আমরা অ্যাসিডাল কুয়ে ফরমেশন দেখছিলাম, অ্যাসিডাল কুয়ে ফরমেশন ক্র্যাব চক্রের মাধ্যমে গিয়ে শক্তি তৈরি করছিল এবং বিভিন্ন পদার্থ, এখানে আমরা দেখি না, অবার শোষণে আমরা দেখতে পাই না, সেখানে অসম্পূর্ণভাবে জারিত হবে আর সম্পূর্ণভাবে ভাঙবে না। তাহলে আমরা গ্লাইকোলাইসিসটা এখানে আলোচনায় আনলাম না, সেটা সবার শোষণের সাথে আমরা মিলিয়ে ফেলবো। আমরা পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণটা যদি দেখি, পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণের মধ্যে কিছু অ্যালকোহল তৈরি হওয়া দেখবো, যে পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণভাবে জারিত হয়ে ইথানল ও কার্বন ডাই অক্সাইড অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি করে। এই দুইটা জিনিসই, ইথানল অথবা ইথানল আর কার্বন ডাই অক্সাইড আর শুধু ল্যাকটিক অ্যাসিড, আমরা দুইটাই দেখবো। যেমন অ্যালকোহলিক ফার্মেন্টেশন তাই ইথানল সৃষ্টি। ইথানলটা কি হয় আমরা বিক্রিয়ার মধ্যে দেখাই, যেমন এখানে পাইরুভিক অ্যাসিড ছিল, এখানে পাইরুভিক অ্যাসিড CH3COCOOH ছিল, দুইটা ধাপে সম্পূর্ণ হবে। প্রথম ধাপে কার্বক্সিলিক এনজাইমের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেবে, কার্বন ডাই অক্সাইড এখান থেকে CO2 চলে যাবে, তাহলে এই হাইড্রোজেনটা এই CO এর সাথে যুক্ত হয়ে যাবে, এই যে এর একটা অ্যাসিডালডিহাইড তৈরি হয়ে গেল। এরপরে এই দ্বিতীয় ধাপে এসে এই অ্যাসিডালডিহাইডটা আবার একটা ডিহাইড্রোজেনেস এনজাইমের উপস্থিতিতে আবার সে হাইড্রোজেন দুইটা গ্রহণ করবে, মানে হচ্ছে NADH প্লাস H দুইটা হাইড্রোজেন ছেড়ে দিবে, দিয়ে NADH তৈরি হবে আর দুইটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হবে, তাহলে CH3CH এখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হলে CNH হয়ে যাবে তিনটা, CH2OH তৈরি হলো ইথানল। এটাই হচ্ছে একটা বিক্রিয়া। এখনো পাইরুভিক অ্যাসিড দুইটা ধাপের মাধ্যমে ইথানল তৈরি করো, প্রথম কার্বক্সিলেজে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিয়ে অ্যাসিডালডিহাইড, পরবর্তী অ্যাসিডালডিহাইড ডিহাইড্রোজেনেসের উপস্থিতিতে দুইটা হাইড্রোজেন গ্রহণ করে হবে ইথানল। এই হচ্ছে বিষয়। অবার শোষণে এখনো গ্লুকোজ ভেঙে দুই অণু ইথাইল অ্যালকোহল এবং দুই অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এটাই এখানে দুই অণু কার্বন ডাই অক্সাইড মানে এটা কার্বন ডাই অক্সাইড দুই অণু। আমরা শুরুতে যেটা বলেছিলাম সেটা এখানে আসছে, এটা দুইটা ভাঙা দেখানো হচ্ছে আলাদা করে, আর নিচে একসাথে দেখানো হয়েছে একটা, যে গ্লুকোজটা ভাঙলো দুই অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, দুই অণু ইথানল তৈরি হলো, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, আর হচ্ছে 20 অণু কিলোক্যালোরি, 20 কিলোক্যালোরি শক্তি পাইলাম। তাহলে আমরা ফার্মেন্টেশনের মধ্যে ইথানল তৈরি হওয়া দেখলাম, অবাধ শোষণের পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের মধ্যে এই অংশটা একটা। আরেকটা আছে শুধু এক ধাপে তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিডটা হলো কিভাবে দেখো, পাইরুভিক অ্যাসিড ছিল শুধু ডিহাইড্রোজেনেস এনজাইমের উপস্থিতিতে সে দুইটা হাইড্রোজেন গ্রহণ করবে, হাইড্রোজেন দুইটা HCO এর সাথে যুক্ত হয়ে যাবে, CO ছিল H আসছে, এটা ল্যাকটিক অ্যাসিড। অর্থাৎ পাইরুভিক অ্যাসিড ডাইরেক্টলি ডিহাইড্রোজেনেস এনজাইমের উপস্থিতিতে দুইটা হাইড্রোজেন গ্রহণ করবে, কার কাছ থেকে? NADH থেকে। NADH হাইড্রোজেন ছেড়ে দিয়া NAD তে পরিণত হয়ে যাবে, আর সে হাইড্রোজেন গ্রহণ করে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তর হয়ে যাবে। অবার শোষণে কোনো গ্লুকোজের দুই অণু ল্যাকটিক অ্যাসিড পাবো, কারণ এখানে পাইরুভিক অ্যাসিড ছিল দুইটা, একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা ল্যাকটিক অ্যাসিড, দুইটা থেকে দুইটা হবে, জন্য দুইটা কথা বলা হলো। এখানেও 20 অণু কিলোক্যালোরি শক্তি দেওয়া আছে। আর এই হচ্ছে ল্যাকটিক পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ। দুইটা ভাগ পেলাম, ল্যাকটিক অ্যাসিড অথবা অ্যালকোহল তৈরি, ইথানল তৈরি পাওয়া। আচ্ছা, তাহলে আমরা অবার শোষণ সবার শোষণ দুইটাই দেখলাম। এখন আমরা যদি তাদের কিছু ব্যবহার দেখি, মানে অবার শোষণের তথা ফার্মেন্টেশনের ব্যবহার অনেক কাজে লাগে। বেকারি শিল্পে ব্যবহার করা হয়, যেমন বেকারিতে পিঠা রুটি তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে, মদ তৈরির ক্ষেত্রে মদ্য শিল্পে ব্যবহার করা হয়, অ্যালকোহল প্রস্তুতে ব্যবহার করা হয়, দুধ শিল্পে দইটি বানাইতে, আয়ুর্বেদিক ঔষধের ক্ষেত্রে ব্যবহার করা হয়, চা কফি প্রক্রিয়াকরণে ব্যবহার করা হয়, মাছ মাংস শিল্পে মাছ মাংস ভিটামিন তৈরিতে ব্যবহার করা হয়, ভিনেগার তৈরিতে ব্যবহার করা হয় এবং কোমল পানীয় শিল্পে ব্যবহার করা হয়। অর্থাৎ ফার্মেন্টেশনের ব্যবহার যদি বলি আমরা, এই প্রক্রিয়াগুলো যদি আইনে অবাধ শোষণ প্রক্রিয়াটা চলে এবং এর মধ্যে আমাদের কাঙ্ক্ষিত বস্তুগুলো আমরা পেতে পারি। এখন শোষণের প্রভাবক সমূহ কি, যে শোষণ প্রক্রিয়া যে খাদ্য ভাঙবে তার মধ্যে কিছু প্রভাবক তাকে হেল্প করবে। যেমন বাহ্যিক প্রভাবকের মধ্যে আছে তাপমাত্রা আমরা সালোক সংশ্লেষণের ক্ষেত্রে দেখেছিলাম একটা বিশেষ জিনিস, তাপমাত্রা যদি অপটিমাম না থাকে তাহলে শোষণ প্রক্রিয়াটা সচল থাকবে না। অক্সিজেন লাগবে, কারণ ভাঙতে গেলে পানির প্রয়োজন হবে, আলোর প্রয়োজন হবে, কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হবে। আর এই সবগুলাই ছিল হচ্ছে কি, সবগুলো হচ্ছে বাহ্যিক প্রভাব, অর্থাৎ পরিবেশ থেকে প্রভাবগুলো হেল্প করবে। এখন কিছু ইন্টারনাল প্রভাবক আমরা দেখবো, যে বাহ্যিক প্রভাবক এটা আসলে বাহ্যিক হবে না, এটা হবে অভ্যন্তরীণ প্রভাবক। এখানে জটিল খাদ্য তৈরি, যে খাদ্যটা ভাঙবে সেটার প্রক্রিয়াটা কি, উৎসেচক কিছু এনজাইম, যে এনজাইমগুলো খাদ্য ভাঙতে সাহায্য করে। কোষের বয়স, যে কোষের মধ্যে ঘটনাগুলো ঘটবে, কোষের বয়সটা মাঝারি বয়সের কোষ আসলে সবচেয়ে ভালো কাজ করবে। কোষস্থ অজৈব লবণ এবং কোষ মধ্যস্থ পানির প্রয়োজন, মাটিতে অজৈব লবণ, এরপর হচ্ছে অন্যান্য প্রভাবক, এই বিষয়গুলো আসলে ভূমিকা রাখে। এখন শোষণের গুরুত্ব কি, যে জীবের দেহে শক্তি সরবরাহ, কারণ খাদ্যের ভাঙ্গন হয়ে শক্তি তৈরি করবে, তাহলে এটা দরকার একটা। খাদ্য প্রস্তুতে খনিজ লবণ পরিশোষণ, কোষ বিভাজন ও দৈহিক বৃদ্ধি, এনজাইম ও জৈব অ্যাসিড উৎপাদন, বায়ুমণ্ডলে গ্যাসের ভারসাম্য রক্ষা,
শিল্পে ব্যবহার, বেকারি ও দুগ্ধজাত শিল্পে ব্যবহার করা হয়। হচ্ছে বিষয়টা। এখন এনজাইম বা উৎসেচক আমরা দ্বিতীয় ধাপে চলে আসছি। এটা হচ্ছে বিক্রিয়া রেগুলেট করতে যেটা সাহায্য করে, যেমন যে সকল বিশেষ ধরনের প্রোটিন জাতীয় জৈব অনুঘটক জীবকোষের অভ্যন্তরে বা বাহিরে সংঘটিত বিভিন্ন প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি ত্বরান্বিত বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাকে এনজাইম বলে। তাহলে বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করবে এবং বিক্রিয়া শেষে সে অপরিবর্তিত থেকে যাবে, সে হচ্ছে আসলে এনজাইম। আচ্ছা, এটার মধ্যে দুইটা ভাগ থাকে, একটা প্রোটিন অংশ, একটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, অপ্রোটিন অংশ, কোএনজাইম যেটা বলি, মানে এপো এনজাইম আর হচ্ছে কোএনজাইম মিলে হচ্ছে এনজাইম। এনজাইম আসলে হচ্ছে প্রোটিন জাতীয় একটা পদার্থ। মনে রাখতে হবে যে এনজাইম, হরমোন এগুলি আসলে প্রোটিন জাতীয় পদার্থ। এখন আমরা এনজাইম বা উৎসেচকের নামকরণ কিছু বিশেষ সুন্দর বিষয় আমরা দেখতে পাবো, যে এনজাইমের নামকরণের ভিত্তি ও তাদের নামের উল্লেখ করা হলো। একটা হচ্ছে এনজাইম সাবস্ট্রেটের ভিত্তিতে এনজাইম নামকরণ। সাবস্ট্রেট মানে হচ্ছে বিক্রিয়ক পদার্থ। যেমন এর মধ্যে কি পাবে, এনজাইম যে সাবস্ট্রেটের উপর কাজ করে তার নামের শেষে এএসই যুক্ত করে তাদের নামকরণ করা হয়। যেমন কি পাবো, একটা পাবো, এর মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে, যে এনজাইম প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে তার নাম হচ্ছে প্রোটিয়েজ, এএসসি। আবার পাবো হচ্ছে লিপিডের আদ্র বিশ্লেষণ করে লাইপেজ, এএসসি যুক্ত হয়েছে লাইপেজ। মোল্টোসকে যে ভাঙবে তার নাম হচ্ছে মোল্টেজ, মানে এএসসি যুক্ত হয়েছে, যাকে ভাঙবে তার নামের শেষে এএসসি যুক্ত করে এটা করা হয়। এটা গেল রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতির ভিত্তিতে এনজাইমের নামকরণ। কি কি, যে এনজাইম যে রাসায়নিক বিক্রিয়ার অনুঘটকের কাজ করে তার উপর ভিত্তি করে কোন এনজাইমের নামকরণ করা হয়। যেমন কি কি পাবে, যে ডিহাইড্রোজিনেস, সাবস্ট্রেট থেকে হাইড্রোজেন পরমাণু অপসারণ ঘটায়, যেমন ল্যাকটেজ ডিহাইড্রোজিনেস, মানে বিক্রিয়ক পদার্থ থেকে হাইড্রোজেন বের করে দেয়। এরপর হচ্ছে আইসোমারেজ, সাবস্ট্রেটের আইসোমারিজম ঘটানো, যেমন ফসফোহেক্সো আইসোমারেজ, একটা থেকে আরেকটা আইসোমার তৈরি করা। এরপরে পাবো হচ্ছে সাবস্ট্রেট এবং এনজাইম দ্বারা সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতির উপর ভিত্তি করে নামকরণ। এটি এনজাইম নামকরণ নতুন পদ্ধতি। কি কি, ডিএনএ পলিমারেজ, এর প্রভাবে ডিএনএ সংশ্লেষ ঘটে, এ হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে এল গ্লুটামেট ডিহাইড্রোজিনেস, এটি গ্লুটামেট থেকে হাইড্রোজেন পরমাণু অপসারণ করে। আর সংশ্লেষিত যৌগের উপর ভিত্তি করে আরেকটা সংশ্লেষিত যৌগের উপর ভিত্তি করে, যেমন সাইটেট সিনথেস, গ্লাইকোজেন সিনথেস। এই হচ্ছে তাহলে আমরা নামকরণ একটা বিষয় পেলাম। আরো পাবো যেমন এনজাইম উৎসেচকের বৈশিষ্ট্য যদি বলি, বৈশিষ্ট্য হচ্ছে রাসায়নিক প্রকৃতি একটা আছে, রাসায়নিক প্রকৃতি হচ্ছে এটা প্রোটিন জাতীয়, প্রোটিনের গঠন, আর এটা প্রোটিনের তাপ সহনশীলতা, সে বেশি তাপ যদি দেওয়া হয় এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। অপটিমাম টেম্পারেচার লাগবে। পিএইচ নির্ভরতা, সে পিএইচ নির্ভর করবে, পিএইচ এর মাত্রা অনেক বেশি বা কম হলে সে কাজ করবে না। ঝিল্লি ভেদক ক্ষমতা, সে অর্ধবেদ্য ঝিল্লি সে অতিক্রম করতে পারে না, যেহেতু এনজাইমের আকৃতি একটু বড় হয় এই কারণে ঝিল্লি ভেদ করে সে যেতে পারে না। প্রভাবকীয় ধর্ম, একটা ধর্ম আছে, সে কাজ করে বাড়াবে কাজের নাকি কমাবে কাজের সুনির্দিষ্টতা, এক একটা এনজাইম এক একটা বিক্রিয়ার উপরে সুনির্দিষ্টভাবে কাজ করে। এক এনজাইম সকল জায়গায় কাজ করবে না, আবার সকল জায়গায় একই এনজাইম কাজ করবে না, যেখানে যেটা কাজ করে সেখানে কাজ করবে। উভয়মুখী কাজ, সে কোনো কোনো এনজাইম বিক্রিয়ার গতি বৃদ্ধি করতে পারে, আবার কাজের গতি বাড়াইতেও পারে, কমাইতেও পারে। কোলাডাইল ধর্মীয় বৈশিষ্ট্য দেখা যায়। বিষাক্ত পদার্থ দ্বারা বিনষ্টকরণ, বিষাক্ত পদার্থ যদি এনজাইমের প্রয়োগ করা হয় তাহলে এনজাইমটা তার স্বাভাবিক কার্যক্ষমতা হারাই ফেলবে। এই হচ্ছে তার বৈশিষ্ট্যগুলো। এনজাইম বৈশিষ্ট্যের আধুনিক শ্রেণীবিন্যাসটা যদি দেখি আমরা, যেমন 6টি প্রধান শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। অক্সিডো রিডাকটেজ, সাবস্ট্রেটের জারণ বিজারণ ঘটানো একটা নাম। নাম্বার 2 ট্রান্সফারেজ, বিভিন্ন কার্যকরী মূলকের স্থানান্তর ঘটা, নামে থেকে বোঝা যাচ্ছে ট্রান্সফারেজ। হাইড্রোলেজ এনজাইম, আদ্র বিশ্লেষণ ঘটানো। আর লায়েজ এনজাইম, আদ্র বিশ্লেষণ ছাড়াই কার্যকরী মূলকের স্থানান্তর। এরপর হচ্ছে আইসোমারেজ, সমানুকরণ ঘটানো। এরপর হচ্ছে লাইগেজ এনজাইম, লাইগেজ মানে হচ্ছে যে বন্ধন দ্বারা দুটি সাবস্ট্রেটকে যুক্ত করা, লাইগেজ জোড়া লাগানো। এখন আমরা একটু দেখি কেমন, যে অক্সিডো রিডাকটেজের মধ্যে একটা বিক্রিয়া দেখানো হচ্ছে, যে সাকসিনিক অ্যাসিড নিয়ে আসা হয়েছে, সাকসিনিক ডিহাইড্রোজিনেস, মানে হাইড্রোজেন ছেড়ে দিল, এফএডি সে হাইড্রোজেনটা গ্রহণ করে, এফএডিএস হাইড্রোজেনটা এই মাঝে দুই জায়গাতে দিলে চলে যাবে। এখান থেকে হাইড্রোজেন গেলে একটা একটা থাকবে আর দ্বিবন্ধন হয়ে যাবে, এই হচ্ছে ফিউমারিক অ্যাসিডের রূপান্তর হলো। আর হাইড্রোজেনটা এখানে এফএডি এসে যুক্ত হলো, এটা অক্সিডো রিডাকটেজ ডিহাইড্রোজিনেস এনজাইম। এরপরে আমরা দেখবো হচ্ছে ট্রান্সফারেজ এনজাইম। ট্রান্সফারেজ কি হলো, একটা পদার্থের কিছু অংশ আরেকটাতে ট্রান্সফার হলো। যেমন গ্লুটামিক অ্যাসিড ছিল, এখানে গ্লুটামিক অ্যাসিডের অ্যামাইনো মূলকটা পাইরুভিক অ্যাসিডের যে এখানে কিটোন মূলক আছে তার মধ্যে ট্রান্সফারটা হয়ে যাবে। যেমন দেখো এখানে এই অ্যামাইনো মূলকের জায়গায় কিটোন মূলকটা চলে আসছে, কিটোন মূলকের জায়গায় অ্যামাইনো মূলক চলে গেল, এই আলফা গ্লুটামিক অ্যাসিড হয়ে গেল, এই কিটো মূলকটা সরাসরি এই জায়গায় চলে আসছে, আর সে এই জায়গায় চলে আসছে, উপরে চলে আসছে অ্যালানিন। এটা আলফা ট্রান্স অ্যামাইলেজ মানে একটার কিছু অংশ আরেকটাতে চলে যাওয়া সরাসরি। এরপরে পাবো হচ্ছে হাইড্রোলেজ এনজাইম। কি করবে, হাইড্রোলেজ এনজাইম ভাঙবে এটাকে, হাইড্রোজেনের উপস্থিতিতে, পানির উপস্থিতিতে এই সুক্রোজটা ভাঙছে, সুক্রোজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হয়ে গেল, আলাদা আলাদা দুইটা পদার্থ হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে ভাঙা দুই টুকরা করে ফেললো। এরপরে আমরা পাবো হচ্ছে লায়েজ এনজাইম। লায়েজ এনজাইম কি করলো, এখানে দেখো একটা পদার্থ ছিল, এটাকে ভাঙা দুই টুকরা করলো, এলডোরেজ ভাঙা ফ্রুক্টোজ 1,6 ডিসফসফেটকে ভাঙা
একটা গ্লিসারিলডিহাইড, 3-ফসফোগ্লিসারিল, একটা ডাইহৈড্রোক্সিজেন ফসফেট, একটা এলডিহাইড, একটা কিটোনে রূপান্তর করে দিল। এই হচ্ছে লাইগেজ এনজাইম। আরেকটা পাবো হচ্ছে আইসোমারেজ। আইসোমারেজটা কি? একটা আইসোমার আরেকটা, যেমন রাইবোলোজ 5-ফসফেট আইসোমারে রাইবোজ 5-ফসফেট রূপান্তর হচ্ছে। সে হচ্ছে কিটোন জাতীয় একটা পদার্থ, আর সে হচ্ছে এলডিহাইড। হিসাব করে দেখবে এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন যা ছিল এখানেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সেম আছে। এখানে 5-ফসফেট, সেও 5-ফসফেট। 5 নম্বর কার্বনে একটা ফসফেট ছিল, যে 1 2 3 4 5, এখানেও 5 নম্বর কার্বনের মধ্যে একটা হাইড্রোজেন আছে। তাহলে কি হলো, যে আইসোমারেজ হচ্ছে জাস্ট পদার্থ, তার উপাদান যা আছে সব ঠিক থাকলো, শুধু পদার্থটা এক রূপ থেকে আরেক রূপে চেঞ্জ হয়ে গেল। এখন লাইগেজ এনজাইম, আর এটা ছিল লাইগেজ মানে জোড়া লাগাবে। অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিডের মধ্যে এখানে NH3 যুক্ত হলো, আর এটিপি থেকে এমপি পাওয়া গেল। এই NH অ্যামাইনো মূলক আইসা যুক্ত হয়ে গেল। এই যে NH3 তে এই প্রথম সিওর সাথে যুক্ত হলো, কারণ একদম হাইড্রোজেন চলে গেল। এখানে হাইড্রোজেন চলে যাওয়ার সময় তার জায়গায় NH2 যুক্ত করে দিয়ে গেল। লাইগেজ মানে হচ্ছে জোড়া লাগানো, নাম থেকে বোঝা যাচ্ছে, মানে কিছু অংশ অনুসারে জোড়া লাগানো। এখন আমরা দেখি এনজাইম সংযোগের কার্যপদ্ধতি দুই ভাবে কাজ করে, খুব মজার জিনিস। তালা চাবি মতবাদ পাবে, এটাকে ইন্ডিউস ফিড মতবাদ হবে। তালা ও চাবি, তালা যেমন চাবি ছাড়া খুলবে না, এখানে এনজাইম ছাড়া কোনো সাবস্ট্রেট বিক্রিয়কে রূপান্তর হবে না। এটি হচ্ছে তালা চাবি মতবাদ। কিরকম দেখো, এখানে আমি জাস্ট ছবিটা নিয়ে আসছি। এই তালা চাবি মতবাদটা খুব মজার বিষয়। এই তালা চাবি মতবাদটা তোমাদের প্রদান করছে হচ্ছে ফিশার নামে একজন সায়েন্টিস্ট, 1898 খ্রিস্টাব্দে প্রদান করছেন। এটা হচ্ছে এনজাইম, আর এটা হচ্ছে সাবস্ট্রেট। সাবস্ট্রেট মানে হচ্ছে যার উপর বিক্রিয়াটা কাজ করবে। এই এনজাইমের মধ্যে একটা ফিক্সড জায়গা থাকবে, সেই জায়গার মধ্যে এসে তালার মধ্যে যেমন একটা চাবি থাকবে, চাবিটা দিয়ে তালাটা খোলা যাবে, সেম এখানে এনজাইমটা সাবস্ট্রেটের মধ্যে গিয়ে বসবে। সাবস্ট্রেট এনজাইমের একটা আগে থেকে ফরম্যাট করা থাকে, ফিক্সড ফরম্যাটের মধ্যে সে এসে বসে যাবে। বসে যাওয়ার পরে এখানে এনজাইম সাবস্ট্রেট একটা জটিল যৌগ তৈরি হয়ে গেল। এখানে ফাঁকা জায়গা ছিল, সেই ফাঁকা জায়গায় বিক্রিয়কটা এসে বসলো। এরপরে সে পরবর্তীতে মুক্ত হবে, মুক্ত হয়ে কিন্তু সে যেই সাবস্ট্রেট এসে বসছিল সেই সাবস্ট্রেট খেয়ে হিসাবে থাকবে, সে উৎপাদ হয়ে যাবে। এখানে বিক্রিয়ক ছিল, এখানে যুক্ত হয়েছে, এখানে উৎপাদ হয়ে গেল। অর্থাৎ সাবস্ট্রেটটা এনজাইমের সাথে যুক্ত হয়ে অন্য পদার্থে রূপান্তর হয়ে গেল। আর এখানে দুর্বল দিক কিছু হচ্ছে যে এনজাইমের মধ্যে এই জায়গাটা ফিক্সড করা থাকে, অর্থাৎ একই রকমের একটা জায়গা থেকে তার মধ্যে এসে সাবস্ট্রেট বসতে হবে। তার চাইতে জায়গাটা যদি মানে সাবস্ট্রেট যদি ভিন্ন প্রকৃতির হয়, তাহলে কিন্তু এখানে বসতে পারবে না। অর্থাৎ এনজাইম সাবস্ট্রেট যে জটিল একটা যৌগ তৈরি হয়, সেটা তৈরি হতে পারবে না। এটা হচ্ছে তার একটা জটিল মানে দুর্বল দিক। বলা হয়ে থাকে তালাচাবির মতবাদটা একটা স্ট্রং মতবাদ, কিন্তু একটা দুর্বলতা হচ্ছে যে এনজাইমের মধ্যে এই ক্ষেত্রে একটা ফিক্সড করা জায়গা থাকবে, সেই জায়গার মধ্যে এসে সাবস্ট্রেটটা বসবে। এরপরে এই এনজাইম সাবস্ট্রেট মিলে একটা যৌগ তৈরি করবে, পরবর্তীতে এই এনজাইম এই সাবস্ট্রেটটাকে ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার পরে সে উৎপাদে রূপান্তর হবে, নতুন পদার্থে রূপান্তর হবে। এখানে সেটা দেখানো হয়েছে, চাবি এবং তালা একত্রে জোড়া লাগানো হয়েছে, এরপরে খুলছে, খোলার পর তার সবগুলো অংশ আলাদা হয়ে তার বিক্রিয়ক যেটা ছিল সেটা উৎপাদক ভিন্ন রকম হয়ে গেল। আর এখানে সাবস্ট্রেট যেটা ছিল বিক্রিয়ক হিসাবে, সে উৎপাদে ভিন্ন রকম পদার্থ বের হয়ে গেল। তারা সেই মতবাদ হচ্ছে এই জিনিসটাই। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্ডিউস ফিড মতবাদ। ইন্ডিউস ফিড মানে হচ্ছে আবিষ্কৃত মিল মতবাদ। এটার মানে হচ্ছে কি, এটা হচ্ছে এনজাইম, এটা সাবস্ট্রেট। তবে এনজাইমের মধ্যে এই সাবস্ট্রেট এনজাইমের মধ্যে তালাচাবিতে যেমন ফিক্সড জায়গা ছিল, এখানে ফিক্সড জায়গা না। এটা মতবাদটা দিচ্ছেন হচ্ছে বিজ্ঞানী কুসল্যান্ড 1967 খ্রিস্টাব্দে। এখানে এই যে এনজাইমের মধ্যে যে সাবস্ট্রেট বসার জায়গা, এই জায়গাটা সাবস্ট্রেটের উপর নির্ভর করবে। সাবস্ট্রেটটা যেরকম হবে এই জায়গাটা সেরকম হবে। যেমন এখানে একটু এখানে সাবস্ট্রেট গিয়ে বসে গেছে, সুন্দর করে বসে আছে এনজাইম সাবস্ট্রেট জটিল পদার্থ। এরপরে মুক্ত এনজাইমটা পরে মুক্ত হয়ে যাবে। মুক্ত হওয়ার পরে এখানে যে সাবস্ট্রেটটা সে গ্রহণ করছিল সেটা ভিন্ন রকমের পদার্থে রূপান্তর হবে। আর এখানে যে এনজাইমটা দেয়া ছিল সাবস্ট্রেটের সাথে, সেই এনজাইমটা আলাদা হয়ে যাবে। মানে বলাই হয়েছে এনজাইম মানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করবে, কিন্তু বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে। এনজাইম মুক্ত হয়ে গেল, যা ছিল তা আগে তাই থাকবে, কিন্তু উৎপাদ এখানে সাবস্ট্রেট যা ছিল তা নাই, আলাদা পদার্থের রূপান্তর হয়ে গেল। এখানে তার বিশেষত্ব হচ্ছে যে তালাচাবি মতবাদের মধ্যে এই ফিক্স জায়গাগুলো ফরম্যাটগুলো ফিক্স ছিল, এখানে ফরম্যাটটা ফিক্স না। এই সাবস্ট্রেটের আকার অনুসারে এনজাইমের মধ্যে আকার আকৃতি আসবে। এই হচ্ছে ইন্ডিউস ফিড মতবাদ বা আবিষ্কৃত মিল মতবাদ। আচ্ছা, এরপরে আমরা এখানে আলোচনা শেষের দিকে আমরা চলে আসছি। প্রায় উদ্ভিদ বিজ্ঞানে আমাদের এই দুইটা বিষয় আলোচনা করতে গিয়ে আমরা আজকে যে সকল বইয়ের হেল্প নিয়েছি তার তালিকা তোমাদের সামনে আমি নিয়ে আসছি, তোমাদের কাজে লাগবে। এটা হচ্ছে বাংলাদেশ বুক ব্যাংকের বইটা, প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ আর হচ্ছে প্রফেসর ডক্টর মুস্তফা কামাল পাশা। এই বইটা তোমরা রাখবে, এটা ভালো বই আমার কাছে মনে হচ্ছে, সেটা আমিও ফলো করি মাঝে মাঝে। আর এটা হচ্ছে গ্রন্থকুটির বইটার লেখক হচ্ছে দেখো অনেক বড় সাহা বসু, হাওলাদার ইসলাম এবং কবির পাবলিকেশন মানে হচ্ছে প্রফেসর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
যাই হোক, এখন তোমরা এই বইগুলো স্টুডেন্টদের কাছে যদি দাও, তোমরা যদি পড়ো তাহলে দেখবা একটা ভালো ধারণা পাবে। আমিও এটা একটা হেল্প নিয়েছি। আজকে তাহলে আমরা এখানে শেষ করতে চাই। আগামী ক্লাসে আমাদের নতুন কিছু নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।